হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই স্বাগতম। তো ভিউয়ার্স, আমাদের ভালোবাসা গল্প ভিলেন বসের রোমান্টিক টর্চার এই গল্পের আরও 3টি পর্ব দিচ্ছি। 9, 10, 11 এই হলো 3টি পর্ব। আশা করি 3টি পর্ব পরে অনেক ভালো হবে। আর ভিউয়ার্স, এখন যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে প্লিজ সবাই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে করে দেবেন এবং সাথে বেল বাটনটি ক্লিক করে অল বাটনে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেয়ে যান। তো আমার প্রত্যেকটা পাঠক বন্ধু আজকে এই গল্পটি ভিলেন বসের রোমান্টিক টর্চার এই গল্পটি পরে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো যেহেতু একটি অসাধারণ গল্প, তার জন্য গল্পটি আমি আপনার সাথে পড়তেছি। হয়তো আপনাদের গল্পতে সমস্যা হবে, তার জন্য প্লিজ আপনারা এখনই দয়া করে সবাই মোলেশনটা অফ রাখেন বা মোলেশনটা কমিয়ে রাখেন। এতে আপনাদের গল্পতে কোনো সমস্যা হবে না। তো গাইস, গল্পটি আমি আপনার সাথে পড়তেছি। অবশ্যই আবার মনে করে দিচ্ছি, যদি আপনি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেন। আজকে আকাশটা বড্ড মেঘলা। আজ আকাশটা বড্ড মেঘলা, খণ্ড খণ্ড ঘুমে মেঘের ভেলায় আকাশের ওই চাঁদটা হারিয়ে গেছে দূর অজানায়। আকাশ জুড়ে কালো মেঘ, গম্ভীর এক নিস্তব্ধতা। তার পাশে সবকিছু অন্ধকার, ঠিক শামুর জীবনের মতো। ছুটি হাতে বসে আছে ও, কিন্তু সাহস করে হাতে চালাতে পারছে না। শুধু একটাই ভয়, যদি ওর শেষ শ্বাসটুকু নেওয়ার ওই ইনানকে আরেকটিবার দেখা যায় না হয়। তাকে দেখার এই প্রবল লোভ সে সামলাতে কি করে। নিজেকে কেন যেন কাদম্বরী দেবী মনে হচ্ছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম বিলীন হয়ে আছে, অথচ কোনো এক অদৃশ্য দেওয়ালের দোহার দিয়ে তাদের এক হাওয়া হলো না। ভালোবাসি, বড্ড ভালোবাসি, ঠিক যতটা বাসলে তোমায় ছাড়া শ্বাস নিতে কষ্ট হয়, হয়তো তার চেয়েও বেশি বাসি ইরান ভাই। আমি তোমার স্মৃতিপটে নাই বা এলাম, এ জীবনে তুমি নামক বস্তুটা নাই বা পেলাম, তাতে কি? রেখে দেবো তোমায় হৃদয়ের মাঝারে, কতগুলো আবেগ আর অনুভূতি দিয়ে মরে তুমি রবে পুরো এই আমিটা জুড়ে। লিজা। দরজায় খুব বড়সড় তোড়জোড় চলছে। করাঘাতে জর্জরিত দরজা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। এটা নতুন কিছু নয় শামুর কাছে। আজ সারাদিন এই পরিস্থিতি অনেকবার হয়েছে, কিন্তু এই দরজার সন্দেহটি একবারও আসেনি। নিজের স্থানে বসে আছে সেই কখন থেকে। এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। বিছানায় মাথা হেলিয়ে দিয়ে বসে আছে, মস্তিষ্ক জুড়ে হাজারো ভাবনা, আর তার সমাপ্তি ঘটে 3টা মাত্র অক্ষরে, ইনান। এই ওয়ান সাইডে ভালোবাসা বড্ড কষ্ট দেয়। তুমি জানো যে তুমি কোনোদিন ভালোবাসবে না, তবু তার আশায় বসে থাকা। দরজার আপর দরজার অপর থেকে হালকা শব্দ আসছে। কেউ খুব ধীরে ধীরে করাঘাত করছে। মৃদু আওয়াজ ভেসে আসছে দরজার ওপার থেকে। কেউ অতি সহানুভূতির কণ্ঠে বলছে, শামু। কণ্ঠটা কানে আসতেই শামুর চোখের কানিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। দীর্ঘ 1 বছর পর এই ডাকটা শুনেছে। আগে পাই এই মানুষটি শামু বলে ডাকতো, তার আসা যাওয়া এই বাড়িতে বেশ হতো। এক 1 বছর পূর্বে নিজের বার্থডেতে নিজেকে মনের কথা বলেছিল ইনানকে। সেদিন ইনান ওকে কিছু না বলে চলে গিয়েছিল। সেখান থেকে শামু অধীর আগ্রহে বসেছিল দরজার যাবার আশায়। তবে গল্প অসাধারণ, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি এখন আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সবাই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে করে দেন এবং সাথে বেল বাটনে ক্লিক করে অল বাটনে বাজিয়ে রাখেন যাতে পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেয়ে যান। ভিউয়ার্স, আমি আসলে তেমন একটা ভালো গল্প বলতে পারি না, তো আপনারা সবাই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমি চেষ্টা করবো ভালো ভালো গল্পগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য, যে গল্পগুলো পরে আপনারা অনেক কিছু জানতে, অনেক কিছু শিখতে পারবেন। তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর যাই হোক, কারোর মনের উপর জোর করা সম্ভব নয়। দরজায় ইরানের ধীর করাঘাত আর মৃদু কণ্ঠে সামনে একটু নড়েনি। 1 বছরের অনেক অভিমান জমেছে সামান্য অনুভূতিতে, তারপর গলবে না। আজ কেন এসেছে সে, মরে গেছে কিনা তা দেখতে। দরজায় অপর পাশে ইনান বসে আছে ফ্লোরে। ওর মন বলছে শামুর কিছু হয়নি, হয়তো শামু ওকে শুনতে পাচ্ছে, কিন্তু দরজা খুলছে না। তাই আবার বলে উঠলো, শামু, আমি জানি তুমি শুনতে পাচ্ছ। আমার প্লিজ দরজা খোলো, তোমার সাথে কথা আছে আমার।
ওর পাশ থেকে সামনে দুর্বল কণ্ঠ ভেসে আসলো, আমি মরে গেছি কিনা সেটা দেখতে এসেছেন? তাহলে আই এম সরি, আমি এখনো বেঁচে আছি। আমার শ্বাস এখনো চলছে, যদিও বুকের পাশে বড্ড চিনচিন করছে। তবে চিন্তা করবেন না, আই শ্যামু আপনাকে আর বিরক্ত করব না। আর যদি ভুলে আবেগের বসে দিয়েও ফেলে, তার নাম্বারটা আপনি ব্লক লিস্ট ফেলে দিয়েন। শামুর অভিমানী কণ্ঠে বলা কথাগুলো শুনে ইনার চুপ করে রইল। ছোট থেকে শামুকে বড্ড আদর করতো, কিন্তু শামুকে অন্য দৃষ্টিতে কখনো দেখেনি। হয়তো হয়তো ওর শামুর সাথে ফ্রি হবে ভালোবাসা সে অন্যভাবে নিয়ে নিয়েছে। দোষ সম্পূর্ণ শামুর নয়। শামু অতীতে অনেক আমি বুঝেছিল যে ও তাকে পছন্দ করে, তবে ইরান পাত্তা দেয়নি। ভেবেছে হয়তো ও বেশি ভাবছে, কারণ ছেলেদের সিক্স ম্যান্স মেয়েদের মতো অক্ষর নয়। ইরানের সাম ইরানের সামনে দরজা কট করে খুলে গেল। শামু বেরিয়ে এলো রুম থেকে। লাল পায়ে সাদা শাড়ির লম্বা আঁচল ফুঁড়ে গড়াচ্ছে, মলিন মুখটা জুড়ে ফুটে উঠছে একরাশ অভিমান। তাই তো এত কাছে থেকেও কাছে আসছে না, অন্য সময় মতো হাত জড়িয়ে ধরছে না। ইরান এগিয়ে গেল কিছু শামুর দিকে, যাতে কি শামু দৃষ্টি অন্যদিকে ফিরে এলো। ইরানের সাথে তার অভিমান হয়েছে, কিন্তু তাকে এক নজর দেখার লোভ সামলাতে পারেনি। ইরান হঠাৎ করেই বলে উঠল, আই এম সরি বলে শামুকে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে নয়, আলতো করে। শামু প্রথমে অবাক হলেও পরে নিজেকে সামলে নেই আর ইরানের পিঠে হাত রাখে আলতো হতে। ইরান মৃদু কণ্ঠে বলে ওঠে, আম্মুকে বলবো এই সপ্তাহে তোমাদের বাসায় আসতে। তারপর তারা কথা বলে না হয় বিয়ের ডেট পাক করবে। শামু লজ্জায় ইরানের বুকে মুখ লুকালো। বিয়ের কথা শুনতেই বড্ড লজ্জা লাগছে ওর। এতদিন ব্যয়াপনা করে ইরানকে প্রেম নিবেদন করলেও তার মুখ থেকে বিয়ের কথা শুনে ভারী লজ্জা পেল। তা দেখে ইরান মজার ছলে বলল, বাহ, যে কিনা পুরো এলাকাকে আমাকে ভালোবাসার কথা জানাচ্ছিল, সে আজ নিজেই লজ্জা পাচ্ছে। এত লজ্জা হঠাৎ করেই থেকে স্টল হলো ম্যাডাম? ইরান ভাই, ভালো হচ্ছে না কিন্তু। শামুর শাসনের সুর শুনে ইরান মৃদু আসলো। তারপর আর কিছু কথা হয়নি ওদের মাঝে, হয়তো নিঃশ্বাসে নিঃশ্বাসে কথা হচ্ছিল তাদের, যা হৃদয় থেকে অন্য হৃদয় বুঝে নিচ্ছিল। ইরান মনে মনে বলতে লাগলো, আমি চাওয়াটা আমি নাই বা পেলাম, কেউ তার ভালোবাসা পাক, একজন তো সুখ থাকুক। আমি না হয় আমার চাওয়াটাকে মনের গহীনে লুকিয়ে রাখবো চিরকাল। গাজীপুরের এই দোতলা বাড়িটিতে রুশি এসেছে আজ 3 দিন। চারপাশে বাগান, পুকুর, বিভিন্ন বিভিন্ন খামার আর তরুলতাকারীর বাগান। মূলত বাড়িটি একটি খামার বাড়ি। প্রকৃতির আসল রূপ যেন দেখা যায় এখানে। আজ 3 দিনে শায়ানের সাথে একবারও কথা হয়নি, আর না দেখা হয়েছে সেদিন শায়ান ওকে পৌঁছে দিয়ে সবাই বুঝিয়ে চলে গিয়েছিল। এই মুহূর্তে সবাইকে মিস করছে ও। না জানি কি অবস্থায় আছে সে। সকালে ঔষধটা ঠিক মতো নিয়েছে কিনা কে জানে। রুশি ফোনটা হাতে নিয়ে বাবাকে ফোন করবে, তার পূর্বেই এবারই কেয়ারটেকার এসে বলল, ছোট ম্যাডাম আপনার সাথে একজন দেখা করতে এসেছে। মনে হয় হলরুমে অপেক্ষা করছে। রুশি বেশ অবাক হলো কথা শুনে। শায়ান আসেনি অবশ্যই, না হয় নিশ্চয়ই বলতো। ছোট সাহেব আপনাকে ডাকছে। ওর পরিচিত বলতে এখানে কেউ নেই, আর বাবাই এখানকার ঠিকানা জানে না। তবে কি শায়ানের পরিচিত কেউ ওর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে কে হতে পারে? এমন কেউই আছে যাকে ও চিনে। ছবিও আমাদের মাঝে 10 নম্বর পর্বটি চলে আসছে। আশা করি 10 নম্বর পর্বটি বরাবর মতো ভালো লাগবে পরে। আর হচ্ছে আপনি যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ঘর বড় ঘরের কীর্তি তিনি। রুশি ধীর গলায় বলে উঠল, আপনি ডেকেছিলেন আমায়? মহিলাটি রুশির দিকে ফিরল। বয়সের ছাপ একদমই পড়েনি তার চেহারায় যেন এখনো তরুণ খেলে যায়। যৌবনে তিনি খুব সুন্দর ছিলেন, তা তাকে এই বয়সে দেখলেই বোঝা যায়। চশমা পরিহিত এই নারীটির মুখে বিরাজ করছে একরাশ গাম্ভীর্য, তবে এতে যেন তার সৌন্দর্যের ছিটেফোঁটাও নষ্ট হয়নি, বরং বেড়ে গেছে। তিনি চশমাটা ঠিক করে সোফায় বেশ মার্জিতভাবে বসলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, তুমিই তাহলে সেই মেয়ে
নাম কি তোমার? জি, রুশামনি আনাম। প্রথম প্রশ্নের জবাব রুশির জানা নেই। তিনি কোনো মেয়ের কথা বলছেন সেটা ওর জানা নেই। ভদ্রমহিলা কি ইঙ্গিত করছে তাই বুঝতে পারছে না ও। তাকে কখনো দেখছে বলে মনে পড়ছে না ওর। কিন্তু আগে বাইরে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। যদি কিছু মনে করে তাই চুপ থাকা শিওর। সেই মহিলা কিছুটা শীতল কণ্ঠে বলে উঠল, ডাকনাম কি তোমার? আলাদা ডাকনাম নেই, তবে বাবাই রুশি বলে ডাকে। তো রুশি, তুমি আমাকে চিনতে পেরেছো? সরি আন্টি, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। আগে কখনো আমাদের কথা হয়েছে বলে মনে হচ্ছে না। মহিলার মুখ নিমিষেই গম্ভীর হয়ে গেল। হয়তো রুশির কথা বলা উনি পছন্দ করেনি। পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল, আমি সাবিনা জামিল খান। কথা শুনে রুশি কিছুটা অবাক হলো। নামটার বড্ড মিল। তুমি যা ভাবছো ঠিক তাই। তুমি যার সাথে 3 দিন পূর্বে বিয়ে করেছো, অর্থাৎ শায়ান জামিল খান সম্পর্কে আমার ছেলে। কথা শুনে রুশি চুপটি মেরে গেল। শায়ান রুশিকে তার পরিবারের সম্পর্কে কিছুই বলেনি। আর না, রুশি জানতে চেয়েছে যেখানে সম্পর্কটাই মনের অবাধ দিয়ে করা, সেখানে এসব জেনে কি হবে, কি করবে ও? আর যাই হোক, ওর মতো অনাথকে খান বাড়ির লোকেরা বউ হিসেবে কিছুতেই মেনে নিবে না। কারণ বড় লোকদের কাছে মানুষদের জীবন থেকেও স্ট্যাটাস এর মূল্য অনেক বেশি। এসব জীবনে নিজেকে না জড়ালেও ভালো। কিন্তু এই মহিলা কি করে জানলো ওদের বিয়ের কথা, যেখানে অন্য কেউ জানে না? হয়তো ভাবছো, আমি কি করে জানলাম তোমাদের বিয়ের কথা? যাকে বিয়ে করেছো সে আমার ছেলে হয়, আর তার প্রত্যেকটা খবর সবার আগে আমার কাছে যায়। আমি সবটাই জানি। এখন বলো, তুমি কি ওকে কেন বিয়ে করেছো? টাকার জন্য? তাহলে বলো, কত টাকা দরকার তোমার? কত টাকা হলে আমার ছেলের লাইফ থেকে চলে যাবে? কথা শুনে তেতে তেতে উঠলো। ওর আত্মসম্মানে তীব্র আঘাত করা হয়েছে, তাই চুপ করে থাকার প্রশ্ন আসে না। ও কখনোই কারো ব্যাংক ব্যালেন্স দেখে বিয়ে করেনি। করেছে নিজের সম্মান রক্ষার্থে আর অনাগত সন্তানকে বাবার ছায়ায় বড় করতে। কখনো যাতে ওকে শুনতে না হয় যে সে বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। সে যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, আপনি আমার থেকে বড়, তাই আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি আপনার ছেলের টাকা দেখে বিয়ে করিনি। যেহেতু বিয়ের খবর জানেন, সেহেতু এটাও নিশ্চয় জানেন যে আমাদের বিয়েটা কেন হয়েছে। আমি এই তথাকথিত সমাজে নিজের সম্মান রক্ষাতে বিয়ে করতে বাধ্য হয়েছি, কারণ আমার চরিত্রে কেউ আঙ্গুল তুলুক তা আমি চাই না। হ্যাঁ, আপনার ছেলে আমাকে বলেছে সে আমার পড়াশোনার খরচ উঠাবে, আর আমি রাজি হয়েছি। হয়তো বলতে পারেন আমি তার কিছুটা ফায়দা উঠাচ্ছি, কিন্তু আমি যদি চাকরি পাই তবে তার সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়া। হয়তো আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, আমার আপনাদের মতো টাকা নেই, কিন্তু আমার কাছে সবচেয়ে প্রিয় আমার আত্মসম্মান। তাই আমাকে টাকার লোভ দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, আমি জানি আমি স্বার্থপর হয়ে নিজের কথা ভেবে আপনার ছেলের সাথে রাজি হয়েছি। তবে তার ঘাড়া সারাজীবন বোঝা হয়ে থাকার কথা আমি কখনো কোনো কালেই ভাবিনি। আমি সবসময় আপনার ছেলেকে মুক্ত করে দিব, তবে এখন সেটা সম্ভব নয়। আমার কাছে এই মুহূর্তে যাওয়ার মতো কোনো জায়গা নেই। ঋষি কথাগুলো বলে নিচের দিকে তাকিয়ে রইল। ও জানে না মহিলার ভঙ্গি এখন কিরূপ, তবে তাই বলে চুপ করে থেকে আপনার সহ্য করার মেয়েও কখনোই ছিল না। তাতে সে যাই ভাবুক না কেন, হয়তো মহিলা এর রাগ দেখিয়ে চলে যাবে, কিন্তু তাতে ওর কিছু যায় আসে না। যদি আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দেই আর পড়াশোনার খরচ চালাই, তবে তুমি শানকে ছেড়ে দিবে। যদি আমি একা হতাম তবে ছেড়ে দিতাম, কিন্তু আমার সাথে আমার সন্তানের জীবন জড়িত, আর আমি চাই সে তার বাবার পরিচয় যেন তার ভালোবাসা পাক। কথাগুলো মনে মনে আওড়ালেও মুখে বলল না রুশি। যেখানে কোনো অনুমতি নেই সেখানে থেকে কি লাভ? আর 3 বছর পর নিজের সন্তানকে শায়ানের কাছে দিয়ে চলে যাবে, এটাও ভাবতেই পারছে না। তাইও না হয় একা যে সন্তানকে নিয়ে থাকলো। মিসেস খানের চেহারা এখন আর গম্ভীর সোয়ানেই বরং ঠোঁটের কোণে চিলটা হাসি ফুটে উঠছে। সামনে থাকা মেয়েটির দিকে তাকালেন উনি। মেয়েটি অনেক বেশি সুন্দর নয়, তবে মুখ জুড়ে একরাশ মায়া বিরাজ করছে। উজ্জ্বল শ্যামলা বর্ণের গোলগাল মুখখানা দেখে যে কেউ বলবে আস্ত এক মায়াবিনী। তিনি মৃদু কণ্ঠে বললেন, কেন জানি না তোমার থেকে এমন জবাবে আশা করছিলাম। তুমি ঠিক বলছো। একজন নারীর নিকট সবচেয়ে মূল্যবান বিষয় তার আত্মসম্মান, যেটা কখনো খোয়াতে নেই। আমার ছেলে পছন্দ আছে বলে বলতে হবে। ভদ্রমহিলা হঠাৎ সুন্দর পরিবর্তন রসে কিছুটা
স্বস্তি পড়ল। ও ভেবেছিল মহিলা রেগে চলে যাবে, কিন্তু মহিলা উঠল, মিষ্টি ভাষায় কথা বলছে। আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমার ছেলের বউ, আমার ছোট্ট শায়ানের অর্ধাঙ্গিনী। সত্যি বলতে তোমার মাঝে আমি নিজেকে দেখতে পাই। আমিও মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করতে, তবে কখনো নিজের আত্মসম্মান হারায়নি। তাই তোমার শ্বশুর যখন প্রস্তাব দিয়েছিল, সোজা নাকচ করে দিয়েছিলাম। পরে যখন বুঝতে পেরেছি যে আসলেই আমার প্রতি সিনসিয়ার, তখন পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। সে যাই হোক, তুমি আজ থেকে আমার বউমা না, বরং আমার মেয়ে। খুশি তাকিয়ে দেখে শান দাঁড়িয়ে আছে, পুরো মুখ জুড়ে একরাশ ক্লান্তি, মুখে খোঁচা খোঁচা দাড়ি উঠছে হয়তো ভেবে অবহেলার ফলস্বল। খুশি চোখ সরিয়ে নিল শান থেকে। কেন যেন ওই বাদামের চোখ জোড়ায় বেশিক্ষণ তাকিয়ে থাকা হয়ে ওঠে না ওর। মনে হয় ওই চেহারা চোখের মায়ায় ডুবে যাবে ও, যা ও চায় না। শায়ান গম্ভীর চেহারার ঘরে ঢুকে সোফায় বসলো, তারপর বলে উঠল, মিস খান, আপনি এখানে কি করছেন? আর আপনি ওর সাথে কেন দেখা করতে এসেছেন? শায়ান, ভুলে যেও না আমি তোমার মা। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো, তা আমি না হয় মেনে নিলাম, কিন্তু তুমি ভাবলে কি করে আমি খান বাড়ির বউকে এখানে থাকতে দিব? তাছাড়াও এখন একা নই, ওর মাঝে খান বংশের বংশধর বেরোচ্ছে। ওর পাশে এখন মানুষ দরকার। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওর খেয়াল রাখার জন্য মেয়ের আর কেয়ারটেকার আছে। তুমি আর কতকাল এরূপ থাকবে শায়ান? তুমি আমার সাথে এমন ব্যবহার করলে কয়ে যাবে আজীবন। তাও আমার চন্দ্রিকা। ও সেই দুদিনের মেয়ের জন্য। ওই দুদিনের মেয়েটাকেই আপনি মারতে চেয়েছিলেন মিসেস খান, যেখানে জানতেন আমি তাকে বিয়ে করতেই চাই। আমি কতবার বলবো আমি তাকে মারতে চাইনি, শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছিলাম। আমি হয়তো বিশ্বাস করে নিলাম, কিন্তু নিজের চোখকে তো অবিশ্বাস করা যায় না মিসেস খান। আমি সচ্ছলে সবকিছু দেখেছি। শায়ন অন্যদিকে ফিরে বলল, চেহারায় ক্রোধ স্পষ্ট। মিসেস খান আর কথা বাড়ল না, সবটা ভাবে বলল, এখনো সেই মেয়ের অপেক্ষায় আছো? তবে রুশিকে কেন বিয়ে করছো? এতই যদি তাকে ভালোবাসো, তবে আরেকজনকে কেন আর জড়ালে নিজের সাথে? সেটা আমার ব্যাপার, আপনার মাথা ঘামানোর দরকার নেই। আপনি এখন আসতে পারেন। মিসেস খান ছেলের জেদের ঠিক টিকতে পারল না। তিনি উঠে দাঁড়ালেন, তারপর পা বাড়লেন যাওয়ার জন্য, কিন্তু কি মনে পেছনে তাকিয়ে বলেন, তোমার চন্দ্রিকা জানে তুমি বাবা হতে চলেছো, তাও সেই মেয়ের সন্তানের, যাকে তুমি বিয়ে করেছো 3 দিন পূর্বে, নাকি সবার মতো তাকেও জানাওনি? রুশি সায়নের চোখে স্পষ্ট ভয় দেখতে পেল, যেন কিছু হারিয়ে ফেলার ভয়। রুশির মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, কে ওই চন্দ্রিকা? তবে এটা সেই যা সেই যার কাছে সায়ন ওয়াদাবদ্ধ। সায়ন চড়া কণ্ঠে বলল, ইউ ক্যান ডু দিস। চন্দ্রিকা এই ব্যাপারে কিছু জানবে না। ও যাতে জানতে না পারে আমি বিয়ে করেছি। মিসেস বিনিময়ে কিছু না বলে সায়নের দিকে তাকিয়ে মুচকে হাসলেন। সেই হাসি যেন অনেক কিছু বলে দিচ্ছিল। সবিউস পার্ট নাম্বার 11 চলে আসছে। মিসেস খান দরজা দিয়ে বেরিয়ে যেতেই শায়ান সোফায় মাথা এলিয়ে দিয়েই মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। একজন বিজনেসের কাজে এই 3 দিন দেশের বাইরে ছিল। রাত 3টায় বাংলাদেশ এসে পৌঁছাই। তাই নিজের অফিসের সাথে অ্যাডজাস্ট করা বেডরুমে ফ্রেশ হয়ে মাত্রই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন সাহিল ফোন করে বলে যে মিসেস খান গাজীপুর আমার বাড়ির দিকে যাচ্ছেন। কথা শুনে দ্রুত জ্যাকেট পরে বেরিয়ে পড়ে। এই মুহূর্তে ওর ঘুমের প্রয়োজন ছিল খুব, তাই হয়তো মাথায় এমন করছে। 3 দিন অপরাধবোধ শানকে করে করে খেয়েছে। ওর প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে ও চন্দ্রিকা ঠকাচ্ছে। সেটার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। আর যতবার করেছে ততবার মনে হয়েছে ও চন্দ্রিকা ঠকাচ্ছে, ভীষণভাবে ঠকাচ্ছে। এভাবে কোনোদিনও চন্দ্রিকার খোঁজ নেয়নি, না কখনো ব্যস্ততার মাঝে ওকে দেখতে চেয়েছে। সবসময় চন্দ্রী ওকে কল করেছে, সত্যি বলতেও কখনো নিজে থেকে খোঁজ নেয়নি। তাই নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল। তাই তো গতকাল সারাদিন ও মেয়েটির খোঁজ নেয়নি, নিজেকে ব্যস্ত রেখেছে হাজারো কাজের ভিড়ে। কিন্তু নিজের একাকিত্ব সময়ে সবার প্রথমেই মেয়েটির কথা মনে পড়েছে। শেষমেশ আর না পেরে মেয়েটিরকে শুধু একটি নজর দেখে নিয়েছিল। ওই ঘুমন্ত মুখ খানার ছিল হাজারো মায়ের ভিড়।
হতে দেয়নি ওয়াদাবদ্ধ, আজীবনকে আমাকে ভালোবাসার ওয়াদাবদ্ধ, কিন্তু কিছুতেই যেন নিজের অশান্ত মনকে শান্ত করতে পারছে না। সত্যি বলতেও ধূর্ত পায়ে এখানে মিসেস খানকে ওদের বিয়ের সত্যিটা বলতে বাধা দিতে আসেনি, বরং ওর মনে স্যার মিসেস খান যদি মেয়েটিকে কিছু বলে এই ছোট মেয়েটিকে কিভাবে সামলেবেন দিবে সেটা। ওর বউকে অন্য কেউ কেউ নিয়ে যাবে, ওর বউ ওর কাছে থাকবে, তাই তো ওর বউয়ের হাজব্যান্ড হিসেবে বলেছিল। ওর আপত্তি না থাকলেও আমার ঘোর আপত্তি আছে। আর যাই হোক, ওর বউকে ও কোথাও যেতে দিবে না, কিন্তু নিজের ভাবনায় নিজেই যেন বোকা মনে। ও হঠাৎ হাজব্যান্ডের মতো কেন আচরণ করছে, যেখানে মেয়েটিকে কোনো অধিকারই দিচ্ছে না, শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। ওকে ওকে তবে নিজের অবাধ্য আবদ্ধতার বেড়াজালে মেয়েটিকে জড়িয়ে ফেলছে না, তাকে কি মিথ্যা আশা দিচ্ছে? শাহান আর ভাবতে পারছে না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এতদিন তো খুব ভালোই ছিল, নারী নামক সত্তা নিয়ে কোনো ভাবনাই ছিল না। চন্দ্রিকা তার মতো ছিল, আর ও নিজের মতো। কথা ছিল চন্দ্রিকার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই বিয়ে করে নেবে দুজন, কিন্তু এখন এই মেয়েটির সাথে একসাথে চন্দ্রিকে নিয়েও ভাবতে হচ্ছে। মনে হচ্ছে চন্দ্রি জেনে যাই তবে কি হবে, বা এই মেয়েটি যদি হুট করে হারিয়ে যায় তবে কি করবে। চন্দ্রিকা অসুসিক্ত নয়নে তাকিয়ে আছে ওর দিকে, চোখ দুটোতে যেন হতাশা, অসহায়ত্ব আর কষ্ট সব একসাথে প্রকাশ পাচ্ছে। ওর দৃষ্টি যেন বলে দিচ্ছে, আমার এতকালের ভালোবাসা বিশ্বাসের এই প্রতিদান দিলে তুমি কি দোষ করেছি যাতে তুমি এভাবে শেষ করে দিলে আমায় চন্দ্রি। আমি আই ক্যান এক্সপ্লেইন। কি বলবে? কীভাবে আমাকে ধোকা দিয়েছো, কীভাবে আমাকে আশা দিয়ে দিনের পর দিন অন্যের সাথে সংসার করে গেছো। এই জন্য আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল না, তাই না? কারণ বাইরে তো রংলে রংলীলা বসিয়েছো। আমার এত ভালোবাসার পরিবর্তে তুমি এই প্রতিদান দিলে। আমি আমি কি এটা ডিজার্ভ করতাম? রুশি চন্দ্রী নামটা শুনেই মেয়েটির দিকে গম্ভীরভাবে তাকালো। তাহলে এই মেয়েটি চন্দ্রিকা, যাকে তার স্বামী ভালোবাসে। মিসেস খান যাওয়ার প্রায় কয়েক মিনিট পূর্বে এই মেয়েটি এখানে এসেছে, তবে বিরাট শব্দে দাঁড়িয়ে ছিল। মেয়েটি খুব সুন্দর দেখতে, যাকে বলে অপরূপ, গৌরব। মুখখানি যেন সাধু পুরুষকেও প্রেমে পড়াতে বাধ্য করবে। অসম্ভব সুন্দর মেয়েটি। নো ডাউট জামিল খান এই মেয়েটিকে ভালোবাসে। ভালোবাসারই কথা, খান বাড়ির বউ হওয়ার জন্য ওর এর থেকে বেটার অপশন হতেই পারে না। দেয়ার আদার। বসির কয়েক পা এগোতেই কেউ একজন ওর হাত চেপে ধরে তার দিকে ঘোরালো, আর কিছু বুঝে ওঠার পরেই থাপ্পড় মারলো। ওর জন্য আকাশ থেকে পড়লো। এভাবে কারো কাছ থেকে কখনোও মার খায়নি। সামনে মেয়েটি আবার হাত ঠেকাতেই ওর চোখ বন্ধ করে নিল, কিন্তু কোনো কিছু অনুভব না হওয়ার চোখ খুললো, আর দেখলো শান হাত চেপে ধরে আছে তার। চন্দ্রী ওর দিকে তাকাতেই শান চড়া করে বললো, তোমার যা বলার যা করার আমার সাথে করো, এখানে রোশানির কোনো দোষ নেই। তাই ওর গালে তুমি কেন হাত তুলছো? সরি টু হার। প্রায় সাথে সাথেই চন্দ্রিকা হাত নামিয়ে এনে ফেললো, আর বিস্ময় নিয়ে বলল, তুমি আমার সাথে আয় কথা এভাবে বলা আয় কখনো এভাবে কথা বলনি শায়ান। তুমি আমাকে বকা দিচ্ছ, তাও এই মেয়ের জন্য। তুমি অনেক বদলে গেছো, অনেকটা। চন্দ্রিকার ফুপিয়ে কান্না দেখে রুশির বেশ মায়া লাগলো। মেয়েটির কোনো দোষ নেই এখানে। নিজের ভালোবাসার মানুষকে কেউ কখনো কারোর সাথে শেয়ার করতে পারে না, আর যদি ভালোবাসার গভীর হয় তবে তো সেটা কল্পনাও করতে পারে না। তবে এই পরিস্থিতি ওর কোনো দোষ নেই। আমাদের মাঝে তোমাকে কে কথা বলতে বলেছে? তুমি আসনি বলেও তো এসে গেছো আমাদের মাঝে। আমি শায়ানকে ভালোবাসি, কিন্তু তুমি তার সাথে বিয়ে করেছো আর তার বাচ্চার মা হতে চলেছো। তাহলে তুমি কি করে আমাদের মাঝে আসো বলো? কথাগুলো বলে চৌধুরী বসে পড়লো ফ্লোরে, যেন সে শেষ হয়ে পড়ে বসে আছে।
একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জীবনসঙ্গী। সে মানুষটাই তার নাম হলে জীবনটাই যেন মূল্যহীন। সায়ন রুশির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আই এম সরি, আমি ভাবিনি এমন কিছু হবে। আমি রুশির মাথা নাড়লাম, তারপর রুশির দিকে হাঁকাতে শুরু করলাম। মুখ ফুটে উঠলো তার ছেলে হাসি। সেই তো, এ তো এখানে তৃতীয় ব্যক্তি হচ্ছে, তাই চলছিল। তবে হচ্ছে গল্প কিন্তু অসাধারণ। অবশ্যই যদি কন্টিনিউ করতে চান তাহলে সবাই আমার এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করেন এবং সাথে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি বাজিয়ে রাখেন, যাতে পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই পেয়ে যান। তো আবার বলে দিচ্ছি, যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে করে দেন এবং সাথে বেল বাটনটিতে ক্লিক করে অল বাটনটি বাজিয়ে রাখেন, যাতে পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমেই পেয়ে যান। আর বিকজ গল্পটি পরে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিকজ আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও মেক করার আগ্রহী বাড়িয়ে দিতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে। না লুডুস নাম ঘর। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্প জন্য। থ্যাংক ইউ।